এরা আস্থা বাংলাদেশে একটা ভেজাল লাগাইতে চায়, বাংলাদেশকে একটা ভেজাল লাগিয়ে আগামী জুন মাসে গিয়ে বলতে চায় যে ভাই দেশে এই পরিস্থিতি, আমাদের পারলে ওরা এখন যে অবস্থাটা ইন্ডিয়াকে ইনভাইট করে নিয়ে আসতে চায় ইনসার্জেন্সির জন্য। তো এইখানে ইন্ডিয়াকে আমরা প্রতিহত করতে চাই যাতে আমাদের না ইন্ডিয়াকে আমরা আক্রমণ করতে চাই, রাষ্ট্রীয় বিষয়ে ইন্ডিয়া আমাদের রাষ্ট্রীয় বিষয়ে ইন্টারফেয়ার করবে না, এটাই আমাদের প্রশ্ন। আপনি বলবেন, কনটেক্সটটা আপনি মিস আউট করছেন, একজনের পুরো কনটেক্সটটাকে বের করে দিয়ে আপনি একটা লাইন দিয়ে আপনি পুরো কনটেক্সটটাকে বের সময় বলবেন, এটা ঠিক না, এটা ঠিক না, এটা অপসাংবাদিকতা। আপনার মত আপনি বলবেন, এটা একদমই অপসাংবাদিকতা। আমি একদমই অপোজ করলাম বিষয়টা, আমি সম্পূর্ণ স্ট্যাটাসটা পড়ে আমি সেটা আপনাকে স্ট্যাটাসটা দেওয়া হবে, একটু অপেক্ষা করেন। যে আমি বলছি আপনার সময় আপনি যা খুশি তাই বলবেন। আমি বলছি যে একটি ছকের মধ্য দিয়ে ডক্টর ইউনূস, আমাদের নাহিদ ইসলাম, আমাদের মাহফুজ এরা এগুচ্ছেন। আপনি মনে করে দেখুন তো যে নাহিদ ইসলাম যখন পদত্যাগ করলেন, নাহিদ ইসলামের ডান পাশে বসে আমাদের যে প্রেস প্রেস সচিব, তিনি বললেন আগামী দিনের নেক্সট প্রাইম মিনিস্টার। তো নাহিদ ইসলামকে জুনায়েদ সাকিকে পাশে বসাই উনি বলবেন নেক্সট প্রাইম মিনিস্টার। বলুক দেখি কালকে কি নূর আছে না আমাদের গণসংহতি, নূরকে বলুক, হ্যাঁ গণ অধিকার পরিষদের। তো নাহিদ ইসলাম যখনই রিজাইন করার সাথে সাথে তিনি আর শপথবদ্ধ ব্যক্তি নন, তিনি প্রাইভেট পার্সনকে তিনি তার বাম পাশে বসিয়ে কি বলে প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এটা কোনো অবস্থাতেই বলতে পারেন না যে নেক্সট প্রাইম মিনিস্টার, পরবর্তী প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম। আমরা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, হুমায়রা নূর পুরো স্ট্যাটাসটা বলছেন, আমরা বিরতির পরে পুরো স্ট্যাটাস আপনাকে পড়ে শোনাবো। কিন্তু এত বড় একটা স্ট্যাটাসে তো একটা সামারি থাকে, ওর একটা কি পয়েন্টস থাকে, কনটেক্সট দিয়ে শুরু করুন। আলোচনাটা আসলে অন্যদিকে ধাবিত হচ্ছে এবং এটা ইন্টেনশনাল কিনা আমি বুঝতে পারছি না। আপনি মনে হয় অনেক বেশি জাজমেন্টাল কথা বলছেন। আমরা যদি একটা শব্দ দিয়ে হয় তাহলে এটা আলোচনাটা জাজমেন্টালি শুরু হয়েছে। একটা শব্দ কেন, আমি কয়েক লাইন পরে আপনাকে বলেছি এবং তিনি নিজে যে শিরোনামটা দিয়েছেন সেটা আপনাকে বলেছি। তো একটা লেখার বা একটা রিপোর্টের বা একটা প্রবন্ধের শিরোনাম মানে কি ওইটার এসেন্স বা ওইটার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটাও আমি আপনাকে বলেছি। আপনি পুরোটা চাচ্ছেন, বিরতি পরে আমি পুরোটা আপনাকে পড়ে শোনাবো। কিন্তু আমি বলছি যে উনি একজন উপদেষ্টা হিসেবে ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম, আপনি জাতির কাছে পুরো স্ট্যাটাসটা পড়ে শোনান। আমি বললাম তো আপনাকে বিরতির পরে আপনাকে পড়ে শোনাবো, আমার হাতে এই মুহূর্তে নাই, আমাকে যখন দেওয়া হবে প্রোডাকশন টিম থেকে সেটা আপনি পড়ে শোনাবো। কিন্তু আমি বলছি যে একটা স্ট্যাটাস পুরোটা পড়ার পরে আপনি বলবেন ভালো কথা, কিন্তু যেটুকু আমি বলেছি আপনি তাহলে কনটেক্সটটা বলেন, সামারিটা আপনি তো ওটা জানেন, ওটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনি কনটেক্সটটা নিয়ে কথা বলছিলেন, সামারি কনটেক্সটটা আপনি বলেন তাহলে আমরা জানি, তারপর আলোচনাটা শুরু করি। উনি তো যা লেখার ওখানে লিখেছেন, উনি কি এই লেখার বাইরে কি উনি কিছু বলেছেন? ওনার স্ট্যাটাসটার কনটেক্সটটা নিয়ে সামারিটা তো আপনি বলবেন, তারপর আমরা আলোচনাটা শুরু করব। সেই সামারিটি তো আপনাকে বলেছিলাম। সামারিটা বলেন, পুরো সামারিটা বলেন, তাহলে আমি বুঝি যে আপনি পক্ষপাত দুষ্ট কিনা। আপনি অনেক বেশি আক্রমণাত্মক হয়ে যাচ্ছেন। না আমি আসলে বুঝতে পারছি না যে আলোচনাটা একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন, উনার ভাবনাটা কি হতে পারে সেটা নিয়ে আমি আমার মতামত ব্যক্ত করেছি। না আপনি এটাও বলতে পারেন যে উনি তো উপদেষ্টা, উনি উনার মত দিয়েছেন, আমি ওনার সাথে একমত না, বা আমি ওনার মত নিয়ে আমি যেটা একজন সাধারণ মানুষ হিসেবে ভাবছি। আপনি জাতীয় নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে, সদস্য হিসেবে, এই গণ অভ্যুত্থানের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তি হিসেবে আমি আপনার কাছে এটা ব্যাপারে একটা মতামত বা প্রতিক্রিয়া চাইতেই পারি, তাই না? আমি আমার মতামতটা প্রথমেই জানিয়েছি, কিন্তু আমি যখন বুঝতে পারলাম যে এই স্ক্রিনে যখন আমি পুরো স্ট্যাটাসটা যখন স্ক্রল ডাউন হচ্ছিল, তখন আমি বুঝতে পারলাম যে পুরো স্ট্যাটাসের কনটেক্সটটা ডিফারেন্ট হতে পারে। এই জন্য আমি আপনাকে অনুরোধ করেছি যে পুরো স্ট্যাটাসটা আমি সেটা আপনাকে শোনাবো। আমি বলছি কি যে পুরো স্ট্যাটাসটা থেকে তো এই কথাগুলো আলাদা না, বা উনি কি একটা শিরোনাম দিয়ে স্ট্যাটাস দিয়েছেন এবং তার শুরুতে আচ্ছা আমরা আসলে আলোচনাটা আগাই। আপনি যখন এত কথা বলছেন আপনি কিন্তু এতক্ষণে অলরেডি স্ট্যাটাসটা পড়ে ফেলতে পারতেন। আমি স্ট্যাটাসটা আমার হাতে নাই বলছি যে আমি বিরতির পরে হাতে পেয়ে আপনাকে পড়ে শোনাবো, ঠিক আছে? আশ্চর্য হচ্ছি যে
স্ট্যাটাস আপনার হাতে নাই, আপনি সেই স্ট্যাটাস নিয়ে আলোচনা শুরু করলেন। সেই স্ট্যাটাস আপনাকে দেখানো হয়েছে, সেই স্ট্যাটাসের সারমর্ম আপনাকে বলা হয়েছে। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি? না না, অসুবিধা নাই, আর কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে আমরা সেটা নিয়ে আলাপ করতে পারি। ওকে, মুশাররফ ভাই আপনি শেষ করেছিলেন ওই বিষয়টা না? আমি বুঝলাম যে পরিস্থিতির মূল্যায়ন তিনি করেছেন। পরিস্থিতি মূল্যায়ন হুমায়রা নূরও করতে পারেন, আপনিও করতে পারেন, তার সাথে একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন। আমি সেই জায়গা থেকে শুরু করেছিলাম যে পরিস্থিতি যা চলছে এটা ঘটনা কি প্রতিনিয়ত আমরা জানছি। আমি আপনাকে বলি যে প্রথম কথা হচ্ছে যে এই সরকারের 7 মাসে যে কার্যক্রম, এই 7 মাসে কার্যক্রমের মধ্যে একমাত্র আর্থিক ক্ষেত্রে রক্তক্ষরণ বন্ধ করা ছাড়া আর কোনো কাজে তারা সফল হন নাই, এক নম্বর। তো সেইটা আমি আপনাকে বলি যে আজকে নাহিদ ইসলাম আজকে রাজনৈতিক দল করেছেন, এসে নাহিদ ইসলাম এসে বলছেন যে দেশের অবস্থা ভালো না। তিনি 7 মাস ছিলেন, তিনি বেসিক্যালি বস্তুতপক্ষে হি ওয়াজ ডিপার্ট টু ডেপুটি চিফ অ্যাডভাইজার, মানে চিফ অ্যাডভাইজারের পরে যত জাতীয় সমস্যা হচ্ছে সব সমস্যা উনি মোকাবেলা করেছেন। আনসার বিদ্রোহ এইটা ওইটা সব দেখবেন যে নাহিদ ইসলাম গিয়ে মোকাবেলা করেছেন, যদিও এটা তার মন্ত্রণালয় না। তো এই কারণে বলছি আজকে তিনি করলেন কি, তার কার্যক্রমের যদি একটা সহজ মূল্যায়ন করেন, একটা খোলা চোখে মূল্যায়ন করেন, আপনি দেখবেন তিনি 7 মাসের মধ্যে সকল সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড গড়ে হরিবল বন্ধ বাতিল করে দিলেন। এরশাদ বাতিল করেছে, আপনি তো এরশাদের সময় তখন একেবারে তরুণ, নিরাপত্তা খাতিরে বোধহয় একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছিল। আপনার সময় বলবেন, মাঝখানে কথা বলবেন না, এটা আদালত না। তো সেইখানে আমি আপনাকে বলছি যে তিনি সব বন্ধ করে বাতিল করে দিলেন। এরশাদের সময় কিন্তু এটা করা হয়নি। আপনি আরও শেখ হাসিনার যে এই যে শেখ হাসিনার যে 180টা রাষ্ট্রের মধ্যে 162তে নেমে আসলো যে প্রেস ফ্রিডমের ইন্ডেক্সে, এই 7 মাসে আরও 6 ধাপ অবনতি হচ্ছে, আপনি জানেন কিনা, প্রেস ইন্ডেক্সে, প্রেস ফ্রিডম ইন্ডেক্সে। তো এই জন্য নাহিদ ইসলামের যে ফলাফলটা কি, নাহিদ ইসলাম যে প্রেস যে আমাদের সম্প্রচার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় চালিয়ে আসলেন, আর আমার প্রেস ফ্রিডমে আমি 6 ধাপ অবনমন হলো আমার। তো সেই কারণে আমি আপনি বলছি যে আজকে এই সরকার সমস্ত কিছুকে একটা যুদ্ধ অবস্থা আছে, এটার মধ্যে দিয়ে মোকাবেলা করতে চাই, এই পার হয়ে যেতে চাই। যুদ্ধ বলছেন মানে কার সাথে কার যুদ্ধ? ছায়ার সাথে যুদ্ধ। কেউ আমি আপনাকে বলছি যে আমি কেন বলবো ইন্ডিয়াকে আমি প্রতিরোধ করব? ইন্ডিয়া আমাকে আক্রমণ করছে, ইন্ডিয়া আমার দেশের শত্রুকে আশ্রয় দিয়েছে, আমার দেশের শত্রুকে প্রতিরোধ করব। আজকে আপনি যদি 2 দিনের রিপোর্টও দেখেন, ইন্ডিয়া বাংলাদেশের কয়জন মানুষকে আশ্রয় দিয়েছে, যে যারা এই জুলাই ম্যাসাকারের সহযোগী, তাদের কয়জনকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে এবং ওখান থেকে বসে ষড়যন্ত্র পরিচালনা করছে, এটা আসলে খোলা চোখে দেখার বিষয়। সরকার তো সমালোচনার ঊর্ধ্বে নয়, আমাদেরকে ভুল বোঝার কোনো সুযোগ নেই। আমি জাতীয় নাগরিক পার্টিকে রিপ্রেজেন্ট করছি, আমিও তো সরকারকে প্রশ্ন করছি। আমার দলের নেতা নাহিদ ইসলাম গতকালও বলেছেন যে আপনারা সংস্কার এবং বিচার বিষয়ে একটা রোড ম্যাপ দেন, নির্বাচন প্রশ্নে আমরাই সহযোগিতা করব, আমরাও তো চাই নির্বাচন হোক। কেন আপনারা এই প্রশ্নটাকে একটা ঘুরিয়ে নতুন মোড়কে নিয়ে আসছেন? গতকাল তো আমি দেখলাম যে আপনাদের দলের নেতারাও একই কথা বলছে যে এখানে পার্শ্ববর্তী দেশের কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার বিষয় আছে, এবং বাংলাদেশের যে অরাজকতা বিরাজ করছে এটা নিয়ে কথা বলেন। এইটা যে কোনো কুরাজনীতি এবং কেউ ষড়যন্ত্র করছে, শেখ হাসিনাকে যে পালিয়ে গেল 45 মিনিটের মধ্যে, সে কি তার দোসরদেরকে নিয়ে গিয়েছে সাথে? তারা কি করছে? তারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা কাজ করছে না? আপনারা যে কতক্ষণ পর ওহি নাজিল হয় ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো এগুলো শোনা যায়, এগুলো শোনেন না? সাবধান থাকতে হবে না? আপনি কি সাবধান না থাকাটাকে সচেতনতা এবং বুদ্ধিমানের কাজ বলে মনে করেন? আমি তো মনে করি না। আমি তো মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে সাবধান থাকাটাই জরুরি। হ্যাঁ, এটা সত্যি যে একজন রাষ্ট্রের একজন কর্তা ব্যক্তি হিসেবে সচেতনভাবে ব্যক্তিগত প্রোফাইলে বা ফেসবুকে যেখানেই হোক ব্যক্তিগতভাবে উনি যদি কোনো স্টেটমেন্ট দেন সেটা সচেতনভাবে দেওয়া উচিত। সেই বিষয়ে আমিও একমত, আমি দ্বিমত পোষণ করছি না। কিন্তু রাষ্ট্রের প্রশ্নে বিএনপি থেকে উনি এসছেন, মোশাররফ সাহেব, উনি যেটা বলছেন, উনাদের দল থেকে যেটা বলছে, আমরাও কিন্তু একই কথা বলছি। দেশের স্বার্থের প্রশ্নে কোনো অনৈক্যের কোনো সুযোগ নেই।
দেশের স্বার্থ রক্ষার প্রশ্নে সবাইকে এক হয়ে কাজ করতেই হবে। এই বিষয়ে সেই ঐক্য কি এখন আছে? সেই ঐক্যটা নষ্ট করার যারা চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করার দায়িত্বটা কিন্তু আমাদের সবার। শুধু আমি একটা দল থেকে এসেছি আমার একার না, উনারও দায়িত্ব আছে এবং উনাদের প্রতিহত কিন্তু আমি দেখলাম গতকালও একই নির্দেশনা এসছে। মানে ঐক্যটা কারা নষ্ট করছে? এটা আপনারা খতিয়ে দেখেন, উনারাও তো একইভাবে ভ্যাগলি বলছে যে একটা অপশক্তির চেষ্টায় এই ঐক্যটা নষ্ট হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নষ্ট হচ্ছে। এই অপশক্তিকে কেন প্রতিহত করার জন্য সব জায়গা থেকে আওয়াজ উঠছে না? কেন এখনো আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সর্বসমস্বরে এক শব্দে সবাই বলছে না যে যারা এই স্বৈরাচারী সরকার এবং যারা এভাবে মানুষকে হত্যা করলো তাদেরকে নিষিদ্ধ করা হোক, তাদের বিচার নিশ্চিত করা হোক? এই প্রশ্নটাই তো সবার আগে সমস্যারে উচ্চারিত হওয়া উচিত। আমরা শুধু বারবার বলছি নির্বাচনের কথা তো আমরাও বলছি, কিন্তু আমরা চাই বিচার এবং সংস্কারের একটি সুনির্দিষ্ট দৃশ্য তো একটা রোডম্যাপ দেওয়া হোক। এই জিনিসটা কেন, এই সহজ কথাটা কেন ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, এই জিনিসটা আমার বোধগম্য নয়। না, অপশক্তির কথা যা বলছেন সেই অপশক্তিকে সরকার মোকাবেলা করতে পারছে না কেন? সরকার মোকাবেলা করতে পারছে না কেন, এইটা তো সরকারের এই 7 মাসের একটা অরাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা সরকারের কাছে আপনি এক্সপেক্ট করলে হবে না। আমি যদি পেছনে ফিরে তাকাই, ওই স্বৈর শাসকের 15 বছরের শাসনে প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সব নিষ্পেষণের শিকার হয়েছে, আমি বারবার বলছি এই কথাটা, উনি নিজেও জানেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো উনি নিজেও নিজের বাড়িতে শান্তিতে ঘুমান নাই। আমি একটা রাজনৈতিক পরিবারে কম বেশি আত্মীয় স্বজন যতটুকু আছে, আমার পরিবারও কোনোদিন শান্তিতে ঘুমায় নাই। এই নিষ্পেষণগুলো যখন ওনারা সহ্য করেছেন, ওনারাও তো সহ্য করেছেন, আমিও সহ্য করেছি। 15 বছরে তো এটা পরিবর্তন সম্ভব হয় নাই। 7 মাসে আমরা অরাজনৈতিক কয়টা ব্যক্তির কাছে এক্সপেক্ট করি যে তারা সবকিছু চেঞ্জ করে দিবে? আমরা তো তাদেরকেও প্রশ্ন করছি, আমরা তাদের কাছেও আশা রাখি যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা তারা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। দেখি তারা করতে পারে কিনা। না করতে পারলে তো ভবিষ্যতে সংস্কারের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে এবং জনগণের প্রতিনিধিত্ব করার লোকজন আসবেন, তারাই জনগণকে একটি সুন্দরভাবে দেশ গঠন করার সুযোগ করে দিবেন। আমরা তো সেটার জন্য যে প্রয়োজনীয় সংস্কার সেটা করে এগিয়ে যাওয়ার জন্য বারবার করে অনুরোধ করছি। এইটা তো কেন জনমানুষের কাতারে সবাই বুঝতে পারছে, শুধু রাজনৈতিক জায়গায় এসে আমরা অন্যভাবে কথা বলছি, অন্যভাবে উপস্থাপন করছি, এটা আমি বুঝতে পারছি না। 9 তারিখে জাতীয় ঐক্যটা সেটা ছিল না। এই জাতীয় ঐক্য বিনষ্টের প্রথম যে ব্যক্তিটার নাম, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। তিনি প্রথম বললেন যে আমার নিয়োগকর্তা ছাত্ররা, সাথে সাথে অন্যান্য শ্রেণী পেশার মানুষ যারা আমরা এবং রাজনৈতিক দল আমরা যারা ছিলাম আমাদের সন্তানদেরকে আমরা পাঠিয়েছে যে কোনো ক্রেডিট ছাড়া ওখানে গিয়ে যুদ্ধ করে আসো শেখ হাসিনার বিরুদ্ধে। আমরা যারা গত 13 সাল থেকে অসংখ্যবার জেলে গিয়েছে, অসংখ্যবার 36 নম্বর মিন্টু রোডে আমরা যারা 12 ফিট বাই 12 ফিট গড়াদে ছাত্রীর জন্য থেকেছে, আমরা ওই দিন ক্রেডিট ছাড়া 5 তারিখে গিয়েছিলাম। আর 9 তারিখে যখন ডক্টর ইউনূস বলছেন যে ছাত্ররা ওনার নিয়োগকর্তা, ওদিনই যে 5 তারিখে জাতীয় ঐক্য যেটা ছিল ওটা শেষ হচ্ছে। তারপরে উনি গিয়ে যখন আরো বলছেন, আমেরিকায় গিয়ে বলছেন যে ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড এ মুভমেন্ট, তখন আরো ভেঙেছেন। আর এরপরে আরো ভেঙেছে কোথায়? তিনি যখন নাহিদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন, করে হাক করেছেন এবং তার সফলতা কামনা করেছেন। এরপরে তার প্রেস সেক্রেটারি বাম পাশে নাহিদকে বসে বলছেন যখন নেক্সট প্রাইম মিনিস্টার, তখন আমি রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমার যে দাবি যে ডক্টর ইউনূসের এই সরকারটি আর নিরপেক্ষ নাই। আর আজকে যে আমাদের হুমায়রার যে আচরণ জাতীয় নাগরিক পার্টির, যে মাহফুজ আলমকে ডিফেন্ড করার প্রশ্নে যে যুদ্ধাঙ্গদেহী ভাব, এটা শি ইজ নট দ্য গভর্নমেন্ট, she is not the Mahfouz Alam, she is not here on behalf of Mahfouz Alam. No, in that case this is the Nagorik party, Nahider party, absolutely party of Dr. Yunus. Dr. Yunusের স্বপ্নের পার্টি হচ্ছে নাহিদের পার্টি। ডক্টর ইউনূসের যে স্বপ্ন ছিল বাংলাদেশ নাগরিক শক্তি বিনাশ, এই বিনাশের বিমূর্ত সেই অন্য রূপের নাম হচ্ছে বাংলাদেশ নাগরিক পার্টি। তো আসুন, এই জন্য আমি মনে করি 15th অ্যামেন্ডমেন্ট
আমাদের সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশন বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশন বাতিল করে দেওয়ার সাথে সাথে শেখ হাসিনা যে সংবিধানের 1/3 যে এলোমেলো করেছিলেন, তছনছ করে ফেলছিলেন, 57 অনুচ্ছেদে উনি বলছিলেন প্রধানমন্ত্রীর মৃত্যু ছাড়া আর কোনো ইয়া নাই, কি বলে, অবসর নাই। সেই সব পরিস্থিতি যখন কাটিয়ে উঠেছি আমরা, সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস তার স্বপ্নের লালিত স্বপ্নের যে রাজনৈতিক দল, সেই দল একটি উনি গঠন করতে পারেন এসে, এবং গঠন করে আমাদেরকে উনি মুক্তি দিয়ে উনি পঞ্চদশ সংশোধনী বাতিলের পর যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে দ্বার উন্মোচিত হয়েছে, সেই কেয়ারটেকার গভর্নমেন্ট করে একটি নতুন সরকার, নতুন নির্বাচনের ব্যবস্থা আগামী জুন জুলাই হতে পারে।